পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। লোকটার মুখ কি দিয়ে বানানো হয়েছে কে জানে, সর্বক্ষণ উল্টাপাল্টা নির্লজ্জ ধাঁচের কথা বেরোতেই থাকে। তার বাপ মা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকে পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য। 10 বছর বয়সে যখন বিয়ে দিয়েছে তখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথে বিয়ে দিত, তা না একটা অসভ্য বর্বর লোকে গছিয়ে দিয়েছে তার মতো এক কিশোরের সাথে। পৃথা দাঁতে দাঁত চাপল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা বন্ধ করে ছাড়ুন আমাকে। মা সে কখন খেতে ডেকেছে? তুর্য ছাড়ল না পৃথাকে, দুষ্ট হেসে বলল, বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাল চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আজ যখন একটা সুযোগ পেয়েছি, অরুণচণ্ডী বউটাও পুষ মেনে কাছে এসেছে, তখন এভাবে ছেড়ে দিব? না, কখনো না, জীবন থাকতে না। থামল তুর্য, ওষ্ঠ গোল করে আবারও বলল, শুধুমাত্র একটা চুমুই তো, খেতে দাও না বউ। বেশি সময় নিব না, মাত্র 30 মিনিটেই শেষ করব, পাক্কা প্রমিস। পৃথা বিষণ খেল, চোখ বড় বড় করে তাকালো তুর্যের পানে। 30 মিনিট ধরে মাত্র একটা চুমু খাবে, তাও বেশি সময় না। সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে? দম বন্ধ মরে যাবে তো। পৃথা হতবাক কণ্ঠে বলল, 30 মিনিট মাত্র? আর 30 মিনিট ধরে একটা চুমু? আপনি কি মানুষ? তুর্য কপালে ভাঁজ ফেলল, বেশ গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে বলল, 2013 সালে থাইল্যান্ডের পাটায়া শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড অর্থাৎ প্রায় 3 দিন একে অপরকে চুমু খেয়ে বিশ্ব দীর্ঘ চুম্বনের রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করে প্রায় 7 বছর চুম্বন অনাহারে কাটানোর পর বুকে মাত্র 30 মিনিট ধরে একটা চুমু খেতে চেয়েছি। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি নাকি? পৃথা বিস্মিত হলো। টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড, এত লম্বা চুমু ছিল? কোনো দম্পতি এই চুমু খেয়েছি? তা মানুষ তো, নাকি অন্য কোনো গ্রহের প্রাণী? মানুষ শব্দ পৃথিবীতে হারা দিয়েছি। পৃথা বিস্মিত সুরে প্রশ্ন করল, এরা কি এই প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? ওদের পেটে ক্ষুধা লাগেনি? গলায় পানি পিপাসা লাগেনি? ওয়াশরুমের প্রয়োজন পড়েনি? আচ্ছা, ওরা বেঁচে আছে তো? তুর্য মাথা ঝাঁকালো, বিশ্বাসের সহিত বলল, অবশ্যই বেঁচে আছে। এখন তুমিও আমাকে একখানা চুমু দিয়ে বাঁচিয়ে দাও। কথাটা বলে থামল তুর্য, ভাবুক ভঙ্গিতে আবারও বলল, 30 মিনিট একদম কম হয়ে গেছে। দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর আমার অন্তত একটানা 7 দিন চুমু খাওয়া উচিত, নয়তো এই চুমুর দুনিয়ায় আমার মানিজ্জত বলে কিচ্ছু থাকবে না। পৃথা হতবাক হলো। চুলোর দুনিয়া আবার কোন দুনিয়া? বাপের জন্য তো এই নাম শোনেনি সে। লোকটি কি পাগল টাগল হলো নাকি? অবশ্য এ নতুন করে আর কি পাগল হবে, এ তো আগে থেকেই পাগল, বদ্ধ উন্মাদ। পৃথার ভাববার মধ্যেই তুর্য নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীর গতিতে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যেতে শুরু করলো মেয়েটার ওষ্ঠের নিকট। ভরকে গেল পৃথা, হৃদয় কড়া নাড়ল 7 দিনের চুমুর প্রসঙ্গটা। প্রথম 30 মিনিট চুমের ব্যাপারটা শ্রবণেই তো তার মাথা ঘুরে উঠেছিল, আর এখন 7 দিন। পৃথার মাথা ঘুরে উঠল। এই চুমু খেতে গিয়ে নিশ্চিত তাকে উপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর বাংলাদেশের পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো বড় বড় করে তাদের শিরোনামে লিখবে, চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য এবং পিতা নামক এক দম্পতির। চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য এবং পৃথা নামক এক দম্পতির। বাস, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে তো এই ব্যাটার জ্বালায় মান ইজ্জত নিয়ে টানাটানি লাগতো মিনিটে মিনিটে। এই যেমন একটু আগে ইনার সম্মুখে লেগেছিল। তারপর যদি আবার চুমু খেতে গিয়ে মৃত্যু হয়, তাহলে মান ইজ্জত পেপার পত্রিকা আর টিভি চ্যানেলে গড়াগড়ি খাবে। উপরে বসে বসে এই লোককে বিয়ে করার জন্য কপাল চাপড়াতে হবে পৃথার। নিজের কল্পনা নিজেই শিউরে উঠল পৃথা। দ্রুত নিজেকে তুর্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো, কিন্তু পারল না। তুর্যের মতো অমর এক হাতির মতো মানবের শক্তির সাথে পৃথার মতো পিঁপড়াকে পেরে ওঠা সম্ভব? তবে নিজেকে ছাড়াতে তো হবেই, নয়তো নির্ঘাত 7 দিনের চুমুতে টিভি চ্যানেলের শীর্ষে চলে যাবে। পৃথা আশেপাশে দৃষ্টি ঘুরালো, ফুট করে নিজের পা দ্বারা আঘাত করলো তুর্যের পায়ে।
আকস্মিক আক্রমণে হকচকে উঠল তুর্য। অসাবধানতা বশত হাতের বাঁধনটাও আলগা হলো। ব্যাস, এই সুযোগ। পৃথা দুহাত তুলে ধাক্কা মারল তুর্যকে। সব দিক মিলিয়ে তালমাতার হারানো বেঁচে না। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঠাস করে বসে পড়ল মেঝেতেই। তুর্য যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়ল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, বউ, তুমি আমাকে মেরে দিলে, এক প্রকার মারলে আমাকে, তাও কি একটা চুমু খেতে চেয়েছি সেই অপরাধে? কথাটা বলেই তুর্য নিজের কপাল চাপড়াতে শুরু করলো। আহাজারে করে বলল, আল্লাহ, কি কলিযুগ এলো রে দুনিয়ায়। বউ একটা চুমু খেতে চাওয়ার অপরাধে শেষ পর্যন্ত মারলো আমাকে। এই মুখ আমি লোকসমাজে কিভাবে দেখাবো, কিভাবে? প্রথমে তুর্যকে পড়ে যেতে দেখে খারাপ লেগেছিল পৃথার। সে এত জোরেও ধাক্কা পারেনি যে পড়ে যাবে, তবুও পড়েছে। একটু সহানুভূতিও দেখাতে চেয়েছিল মেয়েটা স্বামীর প্রতি, কিন্তু এই মুহূর্তে এর কথা শুনে সহানুভূতি তো দূরের কথা, আরেকবার জোরে সোরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, নাটকবাজ একটা। তুর্যের আহাজারে বাড়ল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সি সি বউ, সি, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ। পৃথার হতাশ হয়ে তাকালো তুর্যের পানে। এই লোক ঠিক কোন ধাতু দিয়ে বানানো সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে এর সাথে এই মুহূর্তে আর কিছু বলে হয়তো লাভ হবে না কোনো। সে যাই বলুক না কেন, তা নিয়ে এই লোক টানা হেঁচড়া করতে করতে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবেই যাবে। পৃথা আর কোনো কথা বাড়ালো না, কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে খেতে আসুন তাড়াতাড়ি। সময় গড়িয়েছে কিছুটা। ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাওয়ার পরে সবাই যার যার কক্ষে চলে গেলেও ইরা, তুর্য, পৃথা, তারেক এবং তৌফিক বসে রয়েছে বসার কক্ষেই। অল্প স্বল্প গল্প গুজবে মত্ত হয়েছে তারা। এর মধ্যেই আরুষ কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সদর দরজা দিয়ে ঢুকলো বসার কক্ষের ভিতরে। দুই হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, স্যার, আমি এসেছি। আরুষের কণ্ঠ শ্রবণ হতেই উপস্থিত সকলে তাকালো তার পানে। হাঁটুতে হাত দিয়ে এখনো হাঁপাচ্ছে ছেলেটা। উজ্জ্বল শ্যামলাবর্ণ মুখশ্রীতে তার ক্লান্তি ভাব স্পষ্ট। পরিশ্রম নাকের ডগায় কপালে মৃত্যুদানার ন্যায় বিন্দু বিন্দু ঘামে অস্তিত্বে দেখা মিলেছে। ছেলেটার পেশিবহুল শক্তপোক্ত দেহে জড়ানোর শার্টটাও ঘামে ভিজে লেপ্টে রয়েছে দেহের সাথে। সকলেই আরুষকে এই অবস্থায় দেখে কিঞ্চিত চকিত হলো। পৃথা অবাক কণ্ঠেই বলল, এ কি আরুষ ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ে এসেছেন। আরুষ ঢোক গিলল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। তার থেকে কম কিছু করিনি, পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি। আরুষের কথা শেষ হতে না হতেই ইরা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালো আরুষের সম্মুখে। তারা দিয়ে বলল, পানি খেয়ে নিন আনুষ ভাই, তারপর কথা বলবেন। ইরার কণ্ঠ শুনেই চোখ তুলে তাকালো আরুষ। ওষ্ঠে ফুটে উঠল তার সূক্ষ্ম হাসির রেখা। যাক, এত দৌড়ে একটু তো উপকার পাওয়া গেল। আরুষ তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়ালো। ইরার হাত থেকে পানির গ্লাস নিতে নিতে বলল, ধন্যবাদ। ওই যে খুশি হয়ে পানি নিল, ওই পর্যন্তই। সে পানি আর খাওয়া হলো না বেঁচে না। তার আগেই তুর্য ঝড়ের গতিতে এসে পানির গ্লাসটা ছিনিয়ে নিল আনুষের হাত থেকে। অতঃপর সেই হাতটি আবার এক বোতল মিনারেল ওয়াটার ধরিয়ে দিল। ইরার পানে তাকিয়ে বলল, আরস আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না, ওর গলায় অ্যালার্জি আছে তো তাই। আরুষের চেহারায় অসহায় ভাব ফুটে উঠল। তুর্য যে ইচ্ছে করে তার সাথে এমনটা করেছে তা বুঝতে বাকি নেই তার। না পারছে ছেলেটা কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাতে একটু কিছু পেয়েছিল, তাও সহ্য হলো না এই লোকটা। আরুষ রাগের দুঃখে মিনারেল ওয়াটারের বোতল খুলে গলায় পানি ঢালল। মনে মনে তুর্যকে অভিশাপ দিয়ে বলল, অন্যের প্রেমে ব্যাগরা দিস তো, দেখবি তোর বউ তোকে পাত্তা দিবে না। রাত নেমেছে ধরণীতে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে অনেক আগেই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আজ আর নিজের কাছে যায়নি। বেশ অনেকটা দিন পর আজ একটু ব্যস্তহীন সময় কাটাতে চেয়েছিল বউয়ের সাথে, কিন্তু সে কপাল কি আর তার আছে?
সে ঘরে বসে রয়েছে বউয়ের সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, আর তার বউ বাইরের মানুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষ থেকে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। তুর্যের মেজাজ গরম হলো। বাড়ির লোকজন তো তার কথা ভাবেই না, আর তার বউটাও না। তুর্য গলা উঁচু করলো, চড়া গলায় ডাক দিল। পিঠা, পিঠা। তুর্য ডাকতে না ডাকতেই এক মগ কফি হাতে কক্ষে প্রবেশ করল পৃথা। তুর্যের পানে কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, এই এইভাবে শাড়ির মতন চেঁচাচ্ছেন কেন? বাড়ির মানুষ শুনে কি বলবে? তুর্য কফির মগটা হাতে নিল, থমথমে কণ্ঠে বলল, আমি যে বাড়িতে আছি সে খেয়াল আছে তোমার? ওই এতদিন পর স্বামী বাড়িতে আমার চারপাশে একটু গুড়গুড় করবে, আমাকে জ্বালাবে, তা না, কোথায় কোথায় গিয়ে বসে আছো? বসার রুমে ছিলাম সবার সাথে। তুর্য কফির মগে চুমুক দিতে দিতেই বলল। তা আমি জানি। পৃথা কিঞ্চিত সময় চুপ রইল, একটু উসখুস করে বলল, আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাজশাহীতে আব্বু আম্মুর কাছে যেতে চাইছিলাম একটু। থামল পৃথা, আবারও বলল, কিছুদিন পরে তো টেস্ট পরীক্ষা, তারপর এইচএসসি, এরপর আর সময় পাবো না যাওয়ার। তাই এখনই আপনি যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। তুর্য থমকে গেল, গোল গোল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, হতবাক কণ্ঠে বলল, এখনো অবধি আমার বউকে চুমু খাওয়া হলো না, বউয়ের সাথে বাসর করা হলো না, এর মধ্যে বউ বাপের বাড়ি যেতে চাইছে। পৃথা একরাশ বিরক্তি নিয়ে তাকালো তুর্যের পানে, নাক মুখ কুঁচকে বলল, আপনি কি ভালো হবে না? সবসময় শুধু বাজে কথা। তুর্য হাতের কফির মগটা পাশের টেবিলে রাখলো। ওই কফির স্বাদ পৃথার বাপের বাড়ি যাওয়ার কথা শুনেই উড়ে গেছি। তুর্যের মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে বলল, সে তুমি যাই বলো না কেন, বাসর ছাড়া আমি আমার বউকে ছাড়বো না। তারপর আবারও বাড়িতে সব রাজাকার আলবদর আল শামসদের ভরপুর। পরবর্তীতে যদি ওরা জোর করে আমার বউকে আটকে রাখে। পৃথা ভ্রু কুঁচকালো। তুর্যের কথাগুলো সে গুরুত্বের সাথে নেবে নাকি লাগাম ছাড়া ভাবে নেবে ঠিক বোধগম্য হলো না। লোকটা গুরুত্বপূর্ণ কথাতেও যে ধরনের শব্দের ব্যবহার করে তাতে তা গুরুত্বপূর্ণ তালিকায় ফেলা যায় না। পৃথা এগিয়ে গিয়ে বিছানার উপর বসল, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, তাদের জোর করে আমাকে আটকে রাখার প্রয়োজন হবে না। আমি নিজেই আসবো না আর এখানে। একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেশীনভাবে জবাব দিল, আগে একটু যাই তোমার বাপের বাড়িতে যেতে দেওয়ার ইচ্ছে ছিল, এখন তাও নেই। বাপ মা ভাইদের দেখার ইচ্ছে হলে বলো, খবর দিচ্ছি। কিন্তু তোমাকে ও বাড়ি পাঠিয়ে আবার বউহারা হওয়ার ঝুঁকিটা আমি আপাতত নিতে চাইছি না। পৃথা বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ম্লান কণ্ঠে বলল, সেদিন হুট করে অভিমানের বশে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো থেকে বিদায় পর্যন্ত আনিনি। কারোর সাথে আর আর কখনো কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মা আর ভাইয়াদের জন্য মনটা কেমন করছে আমার। ভীষণ কষ্ট হচ্ছে। কতদিন দেখি না বাবা মা আর ভাইয়াদের। তুর্যের কণ্ঠস্বর নরম হলো, এগিয়ে এসে বসল পৃথার পাশে, কোমল কণ্ঠে বলল, আমার কাজের চাপটা একটু কমুক, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাব বউ। ততদিন একটু ধৈর্য ধরো। পৃথা আর তেমন কথা বাড়ালো না বিষয়টা নিয়ে, চোটপাট কিংবা জোর জবরদস্তি করলো না। এর কয়দিন তুর্যের ব্যস্ততা সে দেখেছি, রাত নেই দিন নেই, ছেলেটা নিজের কাজের পেছনে ছুটেছে সর্বক্ষণ। যদিও পৃথা বলতে পারত যে আপনার যাওয়া দরকার নেই, অন্য কেউ দিয়ে আসুক, কিন্তু পৃথার হৃদয় এই বাক্যে সায় দেয়নি। ইদানিং তার সবচেয়ে বড় অভ্যাস তুর্য নামক প্রতিষ্ঠা। মানুষটাকে ছাড়া এক মুহূর্তও যেন বহু বছর মনে হয় পৃথার। এই যে আগে তুর্যের যে উদ্ভট কথাগুলোর জন্য বিরক্ত হতো, এখন সেই কথাগুলি ভালো লাগে। সারাদিনের হাজারটা চিন্তা ক্লান্তি তুর্যের ওই উদ্ভট কথাগুলোর সম্মুখে এসে ফিকে পড়ে যায়। প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছে হয়। পৃথার ছোট্ট হৃদয়টা তুর্য নামক ওই বলিষ্ঠ পুরুষটাকে আজকাল অনুভব করে। মেয়েটার বয়স কম, বাবা মা ভাই কখনো তাকে পুরুষের সান্নিধ্যে যেতে দেয়নি ততটা।
সবসময় আগলে রেখেছে। হয়তো ছোটবেলা ওই বিয়েটার কারণেই তারা পৃথাকে নিয়ে ভয়ে ছিল। সে যাই হোক, এক কথায় বলা যায় তুর্যই তার জীবনে আসা ভালোবাসাময় প্রথম পুরুষ, যার সাথে মেয়েটা এতটা প্রেমময় বাক্যালাপে জড়িত হয়েছে, এতটা কাছাকাছি এসেছে, যার দরুন তুর্যের প্রতি পৃথার অনুভূতি তৈরি হতে সময় নেয়নি বেশি। তাছাড়া বিয়ে নামক এক পবিত্র বন্ধন তো রয়েছেই, যে বন্ধনের জোরে বিয়ে না মেনে বিয়ের আসর ত্যাগ করে এত বছর দূরে থেকে ফিরে আসতে হয়েছে তুর্যকে। সে বন্ধনের টান পৃথার মধ্যেও তো রয়েছে। ইদানিং পৃথার মন তুর্যের ভালো মন্দের জন্য চিন্তা করে, তুর্যের জন্য উত্তরা হয়, তুর্যকে এক নজর দেখার জন্য ছটফট করে, মানুষটাকে একটাবার জড়িয়ে ধরার জন্য ছটফট করে পৃথার হৃদয়। আচ্ছা, এই অনুভূতিটার নাম কি? এই অনুভূতিটাই কি তবে ভালোবাসা? জানে না পৃথা। তবে সে এতটুকু জানে, তুর্য নামক ওই পুরুষটার মধ্যে সে বাজেভাবে আটকে গেছে, তাকে ছেড়ে বের হওয়ার উপায় নেই। পৃথার ভাবনার মধ্যে তুর্য হঠাৎ চেঁচিয়ে উঠল, বুকে হাত দিয়ে চিৎকার করে উঠল। আমার ভীষণ বুকে ব্যথা হচ্ছে বউ। পৃথা চমকাল, ঘাড় গুঁড়িয়ে তাকালো তুর্যের পানে। ছেলেটাকে বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কাঁপল। এই মাত্র তো একদম ঠিক ছিল লোকটা, কত কি বলল, এর মধ্যে হঠাৎ কি হলো? অস্থির হলো পৃথা, বিচলিত কণ্ঠে বলল, বেশি ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান। তুর্য বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল, জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে বউ। হার্টের মধ্যে কেমন জানি করছে। থামলো তুর্য, নিঃশ্বাস আটকে থেমে থেমে আবার বেরল। উফ, কি চিনচিনে ব্যথা হচ্ছে বুকের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে। আমি বোধহয় আজকেই শেষ। শেষ মানে কি? পৃথা আরো অস্থির হলো, দুমড়ে মুচড়ে উঠল তার কলেজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা, তখন কি হবে? আজকাল তো আর রোগ শোকের কোনো বয়স নেই, যখন ইচ্ছে হানা দেয়। পৃথার ভয় জাগল, হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠল মেয়েটা, ব্যাকুল হয়ে বলল, আপনার কিছু হবে না, আমি এখনই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কথাটা বলেই পৃথা তড়ে ঘুরে করে নামতে শুরু করলো বিছানা থেকে। তুর্য তৎক্ষণাৎ হাত টেনে ধরল পৃথার, আগের নেয় বুকে হাত দিয়ে বলল, কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় চুমু খাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পৃথা ভরকে গেল প্রথমেই, তবে পরক্ষণে পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল মেয়েটার। তার মানে এই লোকটি এতক্ষণ নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনো বুকটা কাঁপছে দুরু দুরু। পৃথার রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পেয়ে গেল। লোকটা এতটা বর্বর কেন? ছল ছল করে উঠল মেয়েটার চোখ দুটো। তুর্য চমকালো, পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য, দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসল সে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল, দুই হাতের উল্টো পিঠে চোখ মুছল নিজের, অভিমানী কণ্ঠে বলল, আপনার সাথে আর কোনো কথা নেই আমার, আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করাই ভুল হয়েছে, একটা মিথ্যাবাদী শয়তান লোক। তুর্য বোধহয় বুঝল পৃথার কথাগুলোর মানে। সে এগিয়ে গেল মেয়েটার পানে, আদরে কণ্ঠে বলল, তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে? আমি তো মজা করছিলাম, সরি। আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা মুখ ঘুরে নিল অন্যদিকে, অভিমানী কণ্ঠে আবার বলল, আপনাকে কিছু বলতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর কখনো কথা বলবেন না আমার সাথে। তুর্য হাসল। স্ত্রীর অভিমানে তার বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তি অনুভব করল। পৃথা তাকে নিয়ে ভাবছি, তার একটি অভিনয় দিশেহারা হয়েছে, এর থেকে সুখকর আর কি হতে পারে? পৃথার কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো তুর্য, বরং নিজের দুই হাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে, আদরে কণ্ঠে বলল, তোমার থেকে দূরে সরে থাকা এই জীবনে হয়তো আমার সম্ভব নয় বউ, আর কথা না বলে থাকা তো অসম্ভবের উপরেও অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো? অভিমানের মধ্যে প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায়ে বাড়ে বই কমে না, পরবর্তীতে হয়তো প্রিয় মানুষের আদর ভালোবাসা একটু একটু করে কমে যায়।
প্রীতার অভিমানটাও ঠিক তেমনই আকার ধারণ করলো। হাত চালিয়ে তুর্য থেকে ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। তুর্য ছাড়ল না। ফুট করে সে প্রশ্ন করে বসলো। ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল। হৃদয় কম্পন হলো তার। ভালোবাসা? সত্যি কি সে ভালোবাসা তুর্যকে? যদি ভালো নাই বাসত, তবে তার হৃদয় তুর্যকে নিয়ে এই অনুভূতিগুলো কিসের? পৃথা চোখ তুলে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে চুমু খেল স্ত্রীর ললাটে। মৃত কণ্ঠে আবারও শুধালো, ভালোবাসো আমায়? পৃথা ড্যাব ড্যাব করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে গেল তুর্যের পানে। অতঃপর ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর পারল না। তার আগে বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝনকার তুলে। তুর্য বিরক্ত হলো। বউয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্তে আবার কে বিরক্ত করে? অবশ্য সবসময় এমনই হয়। ওরা কপাল তার। বউয়ের একটু সান্নিধ্যে গেলেই পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনের একটু ভালো মুহূর্ত সহ্য হয় না কারো। লোনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে নাম্বার না দেখেই কলটা ধরল সে। পৃথার পানে দৃষ্টি রেখেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। পৃথাকে ধরে রাখা হাতটা আলগা হয়ে এলো। গম্ভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলেই কল কাটল তুর্য। পৃথাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার শরীরে নিয়ে পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতে পৃথাকে বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথা পিছু না ডাকলেও আজ কেন যেন মেয়েটা পিছু ডাকলো তুর্য। খুট করেই বলল, শুনুন। তুর্য থমকে দাঁড়ালো। পিছু ফিরে বলল, বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। ইতস্তত করে বলল, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। তুর্যের হৃদয় শিহরণ জাগলো। প্রশান্তিতে ভরে উঠল মন প্রাণ। এতদিন প্রতিবার কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটফট করত সে, আজ ঠিক সেই বাক্যটাই শোনার সৌভাগ্য হলো তার। পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যের ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও তুমি। কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয় সায় জানালো না। হৃদয় চাইল পৃথা তার অপেক্ষায় থাকুক। নিজের কাজ শেষে বাড়ি ফিরে বউটাকে তার অপেক্ষারত থাকতেই দেখুক। তুর্য আবার পিছন করে এগিয়ে এলো পৃথার পানে। একটু ঝুঁকে মিটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আসছি আমি।